তাহলে এই যে আলোচনাটা এখন আজকে করব সেটা হলো অবকল সমীকরণ। এটা ডিরেক্টলি কোনো চ্যাপ্টার নয় ফিজিক্সের, কিন্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অনেকভাবে ফিজিক্সে আসবে। বিশেষত আমাদের সিম্পল হারমোনিক মোশন অতটা না লাগলেও কিছুটা লাগবে। আর কিন্তু এই ব্যাপারটা যদি ভালো করে জেনে যাই তাহলে আমাদের পরবর্তীকালে যখন আমরা এলসিআর সার্কিট বা এসি সার্কিট করব তখনও এর একটা প্রয়োগ আছে। আর মাঝে মাঝে তো অনেক প্রয়োগই আছে। আর আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেওছি অন্যভাবে, মানে কারণ আমরা ডবল ডেরিভেটিভ অফ পজিশন তো ব্যবহার করেইছি নিউটনস লতে। তো ওটাকে একটা মানে আমরা এর মধ্যে অনেক কিছু জানি। এবার জিনিসগুলোকে একবার কনসলিডেট করা, কারণ যাতে আরও অ্যাডভান্স টপিকগুলো ইজিলি করা যায় সেই জন্য। তাহলে এবার আর এটা অন্যভাবে বলতে গেলে এটা ম্যাথসেও করতে হবে, ক্লাস 12-এ আছে মোস্ট প্রবাবলি। যাই হোক, আমাদের এখানে ফিজিক্সে প্রচুর অ্যাপ্লিকেশন আছে, ওই জন্য ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে যেই এরিয়াগুলো ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেই পার্টটা আমাদের লাগবে, যেগুলো আমরা অলরেডি জানি সেগুলোই খুব একটা আলোচনা করিনি, কিন্তু যেগুলো আমরা মানে যেই প্রপার্টিসগুলো আমাদের ইউজ করতে লাগবে, যেগুলো আমাদের এক্সপ্লোর করতে লাগবে, যেগুলো জানলে আমাদের ম্যাথামেটিক্যাল টুলস যেগুলো জানলে আমরা প্রবলেমগুলোকে ইজিলি সলভ করতে পারবো, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনাটা মোটেই এক্সহস্টিভ না, সব কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কভার্ড নয়, শুধু ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি 11-12-এর পয়েন্ট অফ ভিউ থেকে, বা তার থেকে একটু বেশি বা কম সেইভাবেই এই সেশনটাকে স্ট্রাকচার করা আছে। জাস্ট একটা কুইক ইন্ট্রোডাকশন যদি লাগে তার জন্য। যাই হোক, দেখা যাক। তো আমি এতটা আগেই বলছি কারণ এটা অলরেডি আমরা জানি। আমরা আলোচনাটা লেখাটা দিয়ে শুরু করছি না, আমরা y=fx দিয়ে আলোচনাটা শুরু করছি। তাহলে y=fxটা আমাদের পূর্ব পরিচিত জিনিস, আমরা যখন ক্যালকুলাস করেছি তখন আমাদের এর সাথে পরিচয় ঘটেছিল। তার আগে আমরা এটা ব্যবহার করেছিলাম ক্লাস 9-এ এবং আমরা শুনেও ছিলাম। 11-12-এ ক্যালকুলাস পড়ার সময় এর একটা ইন্ট্রোডাকশন আমাদের পরিচয় এর সাথে ঘটেছিল। তাহলে এখানে আমরা এটাই বলছি, কোনো চলরাশি ভেরিয়েবল y এবং x দুজনেই ভেরিয়েবল বা চল, কারণ তারা যে কোনো মান নিতে পারে। আমরা জানি কোনো চলরাশি ভেরিয়েবল স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। কিছু চলরাশি কী হয় ইন্ডিপেন্ডেন্ট, যেমন x। আবার কোনো চলরাশি অন্য চলরাশির উপর নির্ভরশীল, যাদের বলা হয় অধীন চলরাশি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ x যেমন পরিবর্তন হবে yকে সেই রকমভাবে চেঞ্জ হতে থাকবে। এগুলো ফাংশানে আমরা আলোচনা করেছি। যেমন স্বাধীন চলরাশিটি x এবং অধীন চলরাশিটি y হলে এটিকে y=fx-এর আকারে প্রকাশ করা যেতে পারে। আমরা এগুলো জানি অলরেডি, জাস্ট একটা কুইক ইন্ট্রোডাকশন এগুলোর। আবার আমরা এটাও দেখেছি, কোনো স্বাধীন চলরাশির সাপেক্ষে অধীন চলরাশির পরিবর্তনের হার হলো অন্তর্কল গুণাঙ্ক বা ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, যেটাকে আমরা বলি dy/dx। এটা আমরা বলেছিলাম যে x এর সাথে y এর চেঞ্জের আমরা যে রিলেশনশিপটা বার করার চেষ্টা করেছিলাম। চলরাশিগুলি x ও y এবং তাদের বিভিন্ন ক্রমের অন্তর্কল গুণাঙ্ক এই রকম, এটা ফার্স্ট ডেরিভেটিভ, এটা সেকেন্ড ডেরিভেটিভ, এগুলো আমাদের অলরেডি পরিচয় আছে, বা এর থেকে বেশিও হতে পারে। dy/dx, d2y/dx², d3y/dx³। যে সমীকরণ গঠন করা যায় তা হলো অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার চেহারাগুলো আগে দেখা যাক, তারপর বাকি কথা বলছি। এইটা যেমন, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন? এর মধ্যে আমাদের এই অন্তর্কল গুণাঙ্ক আছে, তার সাথে আর কি আছে, স্বাধীন সাপেক্ষে অধীন চলরাশির পরিবর্তনের হার। হ্যাঁ, চলরাশিগুলি x ও y এবং তাদের বিভিন্ন ক্রমের অন্তর্কল গুণাঙ্ক। তাহলে y আছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার বিভিন্ন অর্ডার কথাটা আবার পরে বলবো। তো dy/dx বা d3y/dx এর কম্বিনেশন দিয়ে আমরা যে সমীকরণটাকে তৈরি করছি, এই ধরনের সমীকরণের মধ্যে
মানে এই ধরনের সমীকরণের নামই হলো আমার অবকল সমীকরণ। এই যে এখানে সেটাই বলা আছে, চলরাশিগুলি এক্স ও ওয়াই এবং তাদের বিভিন্ন ক্রমের অন্তর্কল, ক্রম জিনিসটা আমরা আবার পরে আসছি, অন্তর্কল গুণাঙ্ক যে সমীকরণ গঠন করে তা হলো অবকল সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলো লেখার দরকার নেই, এগুলো একবার শুনে নিলেই মনে রয়ে যাবে। এবার যদি ওয়াই কেবলমাত্র একটি স্বাধীন চলরাশির উপর এক্সের উপর নির্ভরশীল হয় তবে ওই অবকল সমীকরণকে সাধারণ অবকল সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। আমাদের এখানে আমরা যে আলোচনাটা শুরু করেছি তার আগে আমরা কি লিখেছিলাম, ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, শুধুমাত্র এক্সের উপরই ওয়াই নির্ভরশীল। যদি একটা ভেরিয়েবলের উপর শুধুমাত্র অন্য একটা ভেরিয়েবল নির্ভরশীল হয় তাহলে তাকে বলা হয় সাধারণ অবকল সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা এখানে কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু উদাহরণ নিয়েছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে কেমন হয়। তো একই কন্ডিশন স্যাটিসফাই করছে, যেমন 2 তেমনি 3। তো এটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এবার পড়ে দিই যদি কেউ পড়তে না পারে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস ওয়াই d3y dx কিউব প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার d2y dx স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই 2 টু দি পাওয়ার অফ এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এরকম ফর্মে যদি কোনো সমীকরণ থাকে, 4 নম্বরটা এটাও একটা অবকল সমীকরণ, কারণ যদি আমি এক্সটা এইভাবে লিখি এটাও তো একটা ফর্ম, মোড অফ রিপ্রেজেন্টেশন, তাহলে আমাদের স্যাটিসফাই করছে। তাহলে আমাদের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টসগুলো আছে আর তার সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে এবং এদের বিভিন্ন কম্বিনেশনসগুলো আমরা দিয়ে আমরা যেটা তৈরি করতে পারি সেটা হলো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের তাহলে ন্যূনতম শর্ত ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা থাকতে হবে। এবার কিন্তু যদি একটি অধীন চল একাধিক স্বাধীন চলের উপর নির্ভর করে তখন তার অন্তর্কল সহগ দ্বারা গঠিত সমীকরণকে আংশিক অবকল সমীকরণ বলে। যেমন এইখান থেকে আলোচনাটা শুরু করি। ইউ বলে একটা ভেরিয়েবল আছে, কিন্তু 3 জনের মানের উপর নির্ভরশীল। আমি এক্স ওয়াই এবং জেড 3 জনের মান যা হবে তার উপর ইউ এর মান নির্ভর করে, একটা ভেরিয়েবলের উপর নয়। তখন এই ডিটাকে সোজা না লিখে ডিটাকে বেঁকিয়ে দিয়ে লেখা হয় এই ধরনের। ইউ মানে এটার মানেটা হলো ইউটাকে ডেরিভেটিভ করছি শুধুমাত্র এক্সের সাপেক্ষে এবং মনে করছি ওয়াই এবং জেড ধ্রুবক। এইভাবে এটা আরও ক্রিটিক্যাল ব্যাপার, এটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, জাস্ট চিনিয়ে রাখা, কারণ খুব সামান্য হলেও এটা ইলেকট্রিক ফিল্ডে একবার কি দুবার হলে বলতে হবে, তাই জন্য। আর একবার পার্শিয়াল আর ওই আমাদের এরার অ্যানালিসিসে একটুখানি হলেও হতে পারে, তাই জন্য জাস্ট একটু চিনিয়ে রাখা। তো এদের বলা হয় আংশিক অবকল সমীকরণ বা আর এই সিম্পল এই টার্মগুলোকে বলে আংশিক সমাকল, এই প্রসেসগুলোকে এই আংশিক অন্তর্কল বা অন্তর্কলজ রাদার। তো সমকল নয়, সমকল মানে ইন্টিগ্রেশন। আচ্ছা যাক, এবার এইটা যেটা পেলাম একইভাবে এইটাও তাই, এখানে জেড হলো এক্স আর ওয়াই এর ফাংশন, তাহলে তাই করেছি। জাস্ট এটা জাস্ট চেনার জন্য, আর কিছু না, এটা আমাদের কোনো আলোচনায় লাগবে না, আমাদের এরকম কাজ নেই, জাস্ট চিনিয়ে রাখা। আমাদের আলোচনা এবার এখান থেকে শুরু। এবার এই বারবারই কথাটা আসছিল অবকল সমীকরণের ক্রম এবং মাত্রা, ডিগ্রি। এই ক্রম ব্যাপারটা কি আগে দেখা যাক। কোনো অবকল সমীকরণের অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অন্তর্কল গুণাঙ্কের ক্রমকে ওই সমীকরণের ক্রম অর্ডার বলা হয়। এক্সাম্পল দিয়ে দেখব, আগে একবার রিডিং পড়ে দিই। আর কোনো অবকল সমীকরণকে যদি সমীকরণটির অন্তর্গত অন্তর্কল গুণাঙ্ক সমূহের বহুপদ রাশি পলিনোমিয়াল আকারে প্রকাশ করা যায় তবে ওই অবকল সমীকরণের মাত্রা
থাকে এবং ওই সমীকরণটির অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অন্তর্কল গুণাঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচককে ওই সমীকরণের মাত্রা বা ঘাত ডিগ্রি বলে। ব্যাপারটা অনেক জটিল লাগছে, কিন্তু অতটা জটিল নয়। এই সমীকরণটাকে আগে দেখা যাক। এই সমীকরণটা অবকল সমীকরণগুলির ক্রম এবং মাত্রা নির্ণয় করো। এটা নেক্সট পেজ। আমি সুপারপোজ করে রাখলাম যাতে বোঝাতে সুবিধা হয়। তো আমি ফার্স্ট ইকুয়েশনটা দেখি। আমাদের কাজটা জানতে হবে, আমাদের এই লেখাটা না জানলেও হবে, জাস্ট এটা এইটুকু মাথায় রাখতে হবে এইখানে। তো এটা আমার একটা ইকুয়েশন, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখেই বোঝা যাচ্ছে কারণ তার মধ্যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আছে, ক্রম। তাহলে এর মধ্যে ক্রম জিনিসটাকে কিভাবে বুঝবো? কোনো অবকল সমীকরণের অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অন্তর্কল গুণাঙ্কের ক্রমকে ওই সমীকরণের ক্রম বা অর্ডার বলে। তার মানে এর মধ্যে ওয়াই আছে আর কি, যে এবার আমাকে কি নিতে হবে? আমাকে অন্তর্কল গুণাঙ্ক মানে ডিওয়াই ডিএক্স। তাহলে এটা ডিওয়াই ডিএক্স হতে পারে, ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার হতে পারে। তো এরকম জিনিস আমাদের এখানে কি আছে? শুধু ডিওয়াই ডিএক্স। তার মানে এটা একবার ডেরিভেটিভ হয়েছে। তার মানে এই ইকুয়েশনটার হাইয়েস্ট কতবার ডেরিভেটিভ হয়েছে? ইকুয়েশনটার মধ্যে যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা আছে তার হাইয়েস্ট অর্ডারটা কত? 1, কারণ একবারই ডেরিভেটিভ হয়েছে, ক্রম 1। এবার আগে দুটো ইকুয়েশনের ক্রম বলে দিই, তারপর মাত্রাটা বলছি। সিমিলারলি এইটাকে এবার দেখি, পরেরটাকে দেখলে আরও ক্লিয়ার হবে। এই যে ইকুয়েশনটা আছে এটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এইটাকে যদি কনসেন্ট্রেট করি, এটা কবার ডেরিভেটিভ হয়েছে? একবারই হয়েছে ডেরিভেটিভ, কিন্তু এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের আমরা কিউব নিয়েছি। আর এইখানে ওয়াইটা কবার ডেরিভেটিভ হয়েছে? 2 বার। কিন্তু এটা কবার নিয়েছি? এর পাওয়ার কত? 1। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে হাইয়েস্ট ওয়াইকে কতবার ডিফারেন্সিয়েট করা হয়েছে কোনো একটা টার্ম দিয়ে দেখলে, তাহলে এই ইকুয়েশনে হাইয়েস্ট ওয়াইকে ডেরিভেটিভ করা হয়েছে 2 বার। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার হলো 2। আচ্ছা, এবার পরের ইকুয়েশনটাও দেখে মাত্রাগুলো সব একবারে বলছি। এই ইকুয়েশনটাকে আগে একটু গুছিয়ে সাজিয়ে নিলাম, যদিও সাজানোর দরকার পড়ে না, এমনিই বলা যায়। কারণ এইখানে কবার, এখানে রো একটা ফ্যাক্টর, রো সেটা দ্যাট ডিপেন্ডস অন থিটা। তাহলে রোটাকে এখানে একবার করা হয়েছে, এখানে 2 বার করা হয়েছে ডেরিভেটিভ। তো হাইয়েস্ট ডেরিভেটিভটা কত? 2। হাইয়েস্ট ডেরিভেটিভের অর্ডারটা 2, তাহলে এই ইকুয়েশনের ক্রম হলো 2। এইভাবে পরেরটায় কিছু ম্যানিপুলেশনস করব, কিন্তু আমি যদি ক্রমটাকে শুধু দেখি তাহলে এখানে ওয়াইটাকে একবার ডেরিভেটিভ, এখানে ওয়াইটাকে একবার ডেরিভেটিভ। তাহলে আমি ইকুয়েশনের মধ্যে পুরো খুঁজলে ওয়াইকে একবারের বেশি কোথাও ডেরিভেটিভ হয়নি। তাহলে একবার হয়েছে মানে এর অর্ডার হবে, ক্রম হবে 1। এবার আমরা ডিগ্রির দিকে যাই। ডিগ্রিটা আর একটু ব্যাপারটা কমপ্লেক্স। বলছে আর কোনো অবকল সমীকরণকে যদি সমীকরণটির অন্তর্গত অন্তর্কল গুণাঙ্কসমূহের বহুপদ রাশি পলিনোমিয়াল আকারে প্রকাশ করা যায়, তবে ওই অবকল সমীকরণের মাত্রা থাকে এবং ওই সমীকরণটির অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অন্তর্কল গুণাঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচক, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচককে ওই সমীকরণের মাত্রা বা ডিগ্রি বলে। তাহলে প্রথমটা দেখি কি বলছে। প্রথমে বলছে ইকুয়েশনটাকে একটা পলিনোমিয়ালের মতন সাজাও, মানে পর রাশিগুলো, মানে এটা আরও কনসিকুয়েন্টলি পরিষ্কার হবে। তো এটা এখানে সাজানো আছে, আমার খুব একটা অসুবিধে নেই, আমি একদিকে এনে রাখতে পারতাম, তাতে খুব একটা চেঞ্জ হতো না। এবার আমার এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা? এটাই। তাহলে এর পাওয়ার কত? এই গোটাটার পাওয়ার কত? 1। তাহলে মাত্রা হলো 1। নেক্সট প্রবলেমটা দেখি। এখানে
হাইয়েস্ট ডেরিভেটিভ কত, এটাও পলিনোমিয়াল আকারে সাজানো আছে, এদিকে আনা যেত, না আনলে অসুবিধা নেই। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভটা এটা, যার ক্রম নির্ণয় করছি আমরা, যার ক্রমটাকে বলে দিচ্ছি এর গোটাটার ক্রম এটা। তাহলে এর ঘাত কত, এর ঘাত হলো মাত্রা বা ঘাত, মাত্রাও বলে ঘাতও বলে। তাহলে এর কত হলো 1, কারণ এর পাওয়ার 1। এইটা দেখলে আরও বেটার বোঝা যাবে। এইটা তো একটা বহুপদ রাশি পলিনোমিয়ালের মতন সাজানো নয়, এটাকে তাহলে আগে সাজিয়ে ফেলি। এটাকে এদিকে নিয়ে এলাম, নিয়ে ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশনস করে এই ফর্মটা এলো। এবার আমরা পলিনোমিয়াল আকারে সাজালাম। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছি যে হায়েস্ট রোকে কবার ডেরিভেটিভ করা যায়, 2বার, তাহলে হলো অর্ডার 2 বা ক্রম 2। এবার হায়েস্ট ডেরিভেটিভের ঘাত কত, 4, তাহলে মাত্রা হলো 4। এইটা আমাদের চিনতে শেখাবে। এবার এটাকে দেখে তো বোঝা গেছিল। এবার আমরা যেহেতু মাত্রা বার করব, তাহলে আমাদের একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস করতে হবে। তাহলে এটা যদি এই দিকে চলে আসে, তাহলে এর এই ফর্মটা আসে। তাহলে কিছুই না, এটাকে a - b হোল কিউবের ফর্মুলায় ভাঙা হয়েছে। আর কি করা হয়েছে, এবার গুণ করে দেওয়া হয়েছে। তাহলে y³ dy/dx, তারপরে এটার সাথে এটা, তাহলে 3xy² আর dy/dx এর হোল স্কোয়ার। এইভাবে করে করে যে টার্মটা এসছে, এতগুলো টার্ম এসছে =1। তাহলে এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কত, হাইয়েস্ট ডেরিভেটিভ একই রয়ে গেছে, এইগুলো চেঞ্জ হয়নি, চেঞ্জ হবেও না, এটাই বলা হয়েছিল আগে। তাহলে ওই জন্য মাত্রাটা দেখেই এই ক্রমটা দেখেই বলে দেওয়া যাবে। হ্যাঁ, বলে দেওয়াও গেল ক্রম। এবার এখানে ম্যাক্সিমাম কত এলো, dy/dx এর পাওয়ারটা, ম্যাক্সিমাম পাওয়ারটা কত বা ঘাতটা কত, সেটাকে বলে ডিগ্রি। ডিগ্রিটা কত, 4, তাহলে মাত্রা হলো 4। এটাকে আরেকটা জিনিস আছে, এত না খেটেও আরেকটা দেখা যায় বা ইন্সপেকশন, এটা বলতে পারি যে ম্যাক্সিমাম কত হবে। এই যে টার্মটা, এটা কিউবে এক্সপ্যান্ড করলে, যদি আমাকে ক্যালকুলেশন না করে দেখাতে বলে, আমাকে জাস্ট ডিগ্রি বার করতে বলে, ম্যাথামেটিক্সে বলবে অবশ্যই, ফিজিক্সে কোথাও বলবে না, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা আমার এর যে ম্যাক্সিমাম টার্মটা যেটা কন্ট্রিবিউট করবে, ওটা টু দি পাওয়ার অফ 3 হবে, কিউব থাকবে। তাহলে তার সাথে একটা মাল্টিপ্লাই করলে 4 আসবে, আরও অনেক টার্ম আসবে। আমার তো ওই হাইয়েস্টটা জেনে গেলেই কাজ হয়ে গেল। তাহলে মাত্রা 4। এবার আমরা যে কথাগুলো বারবার স্ট্রেস দিচ্ছিলাম, যে পলিনোমিয়ালের আকারে সাজাতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, সেগুলো কেন বলেছিলাম আরও বেটার করে এই পার্টে বুঝতে পারবো। কিন্তু সকল অবকল সমীকরণের মাত্রা বা ঘাত ডিগ্রি নির্ণয় করা সম্ভব নয়। যে সকল ক্ষেত্রে অবকল সমীকরণটির অন্তর্গত অবকল গুণাঙ্কের বহুপদ রাশির আকারে প্রকাশ করা যায় না, তাদের ক্ষেত্রে অবকল সমীকরণের কোনো মাত্রা ডিগ্রি থাকে না। যেমন যদি কোনো অবকল সমীকরণে log dy/dx, e⁻dy/dx, sin dy/dx, cos dy/dx ইত্যাদি থাকে, তবে ওই অবকল সমীকরণের মাত্রা নির্ণয় করা সম্ভব নয়, কিন্তু এদের ক্রম থাকবে। এইগুলো করা যায় না, কারণ এই প্রতিটা জিনিসকে, এইগুলোকে আবার পুনরায় এক্সপ্যান্ড করা যায়, এগুলোর এক একটা করে সিরিজ করা যায়, যে আমরা ওই আলোচনায় যাচ্ছি না, যাক। তো ওই জন্য পাওয়ার তো চেঞ্জ হতেই থাকবে। তো এই জন্য এদের ডিগ্রিটা আমাদের আনডিফাইন্ড। এইটা দেখা যাক। তাহলে এর মাত্রা, এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কত, এইটা 2, তাহলে অর্ডার 2, মাত্রা অনির্ণেয়। এর হাইয়েস্ট ডিগ্রি 3, মাত্রা অনির্ণেয়, কারণ লগ আছে। এর হাইয়েস্ট ডেরিভেটিভ কত, দেখেই বোঝা যাচ্ছে 3, তাহলে হাইয়েস্ট অর্ডার হলো হাইয়েস্ট অর্ডার না, অর্ডার হলো 3, মাত্রা এইরকম একটা ফাংশন আছে, তাই জন্য অনির্ণেয়। এবার হলো রৈখিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমূহের একটা ভাগ। একটি অবকল সমীকরণ রৈখিক হবে যদি দুটো কন্ডিশন আছে, অধীন চলরাশি মানে আমাদের ক্যালকুলেশনে y, এবং অন্তর্কল গুণাঙ্ক প্রথম ঘাতে থাকে। যদি y = fx এর ফাংশন হয়, তাহলে dy/dx এটা সবসময় এর ঘাত হবে 1।
আর অধীন চলরাশি মানে ওয়াই এবং তার অন্তর্কল গুণাঙ্কের গুণফল থাকবে না। তার মানে দেখি এগুলো এদের উদাহরণ। তাহলে কন্ডিশন কি আছে, প্রথম ঘাতে থাকবে, তার মানে এখানে আমাদের অধীন চলরাশিটা নেই, প্রথম কথা, ওটা তো হয়ে গেল। আর যদি অন্তর্কল গুণাঙ্ক থাকে তাহলে এটা প্রথম ঘাতে, তার মানে এর মাত্রা 1। নেক্সট যেটা দেখা যাচ্ছে ওয়াই আছে, ডিফারেন্ট অর্ডার্সগুলো আছে, কিন্তু এদের ঘাত কত, 1 বা মাত্রা 1, প্রতিটারই মাত্রা 1। সেম এইটাও তাই, ওয়াই আছে, তাতে কোনো প্রবলেম নেই, ওয়াই এর পাওয়ার 1, আবার এই কোএফিসিয়েন্টের পাওয়ারও 1, মানে ঘাত 1, তার মানে ডিগ্রি গুণ 1। তাহলে এরা হলো আর দ্য এক্সাম্পলস অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই সমীকরণগুলি রৈখিক, কিন্তু এরা রৈখিক নয়। কেন? ডিওয়াই ডিএক্স যেমন আছে, এটা কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার যেটা হচ্ছে, তার মানে এর অর্ডার 1, কিন্তু এর রৈখিক নয়। কেন? কারণ কি, একে ভাঙলে সিরিজে ভাঙবে, আবার সেম প্রবলেম, ডিগ্রি ডিফাইন করা যাবে না। তার মানে এইটা হয়ে গেল প্রথম ক্রম, অর্ডারটা ফার্স্ট, কিন্তু ডিগ্রি আনডিফাইন্ড, এই জন্য প্রথম ক্রমের অরৈখিক অবকল সমীকরণ। এর ক্ষেত্রেও তাই হলো। কেন? আরেকটা কারণ হলো ডিওয়াই ডিএক্স পাওয়ার 1 আছে, ক্রম ঠিকই আছে, কিন্তু প্রথম কথা গুণফল চলে এলো, যেটা আসা যাবে না, তবে রৈখিক হবে। আর গুণফল এলো বলে অরৈখিক হয়ে গেল, আর সাইন এক্স তো আছেই। এবার এইখানে একটা কথা, এটা সাইন ওয়াই, আমার রেস্ট্রিকশন আছে অধীন চলরাশির উপর, স্বাধীন চলরাশির উপর কিন্তু নেই। এইখানে যদি এইটা যদি সাইন এক্স থাকতো, দেয়ার উড হ্যাভ বিন নো প্রবলেম। দেখা যাক আরেকটা। আবার এই একটা ইকুয়েশন দিয়েছি, এটা হলো সেকেন্ড অর্ডার। কেন? কারণ অর্ডারটা 2 আছে, হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটা, এই হাইয়েস্ট ডেরিভেটিভটা 2, তাহলে হলো সেকেন্ড অর্ডার। নন লিনিয়ার কেন? নন লিনিয়ারের কন্ডিশন একটাই, এরা কি আছে, প্রোডাক্ট ফর্মে আছে। ব্র্যাকেটটাকে খুললে হবে, তাই সেম এইটার ক্ষেত্রেও তাই, প্রোডাক্ট ফর্ম। তো এইগুলো একটা এক্সাম্পল দিই, জাস্ট এগুলো না জানলেও হবে, কিন্তু আলোচনাটা কমপ্লিট যাতে হয়। এবার হলো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন চিনতে শিখলাম, তার একটা টাইপ নিয়ে আমরা দেখলাম। এবার আমাদের যেটা লক্ষ্য সেটা হলো তাদের সলিউশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন একটু অন্য ধরনের হয়। যদি অন্তর্কলজ মুক্ত, মানে যে সলিউশন, আচ্ছা পড়ে নিয়ে আগে, যদি অন্তর্কলজ মুক্ত স্বাধীন ও অধীন চলের কোনো সম্বন্ধ যদি ওই চল দুটির একটি প্রদত্ত অবকল সমীকরণকে সিদ্ধ করে, তবে তাকে ওই অবকল সমীকরণের সমাধান বলে। অর্থাৎ কীরকম হতে হবে, আমার ওর মধ্যে যে সলিউশন, যেটাকে আমি সলিউশন বলে ক্লেম করব, ওর সেটা একটা এমন একটা ফাংশন হবে যার মধ্যে কিন্তু ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে না, মানে ওই ডিওয়াই ডিএক্স ডি2y dx এসব কিছু থাকবে না। মুক্ত স্বাধীন ও অধীন চলের কোনো সম্বন্ধ, মানে y = fx ফর্মের কোনো একটা রিলেশন থাকে, এবং আমি যদি ওই সলিউশনটাকে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসাই, তাহলে দেখা যাবে সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। আবার পরবর্তীকালে দেখব ওই সলিউশনটাকে নিয়েও আমি এই ইকুয়েশনটাকে ডিডিউস করতে পারি। সবই দেখব আস্তে আস্তে। সব থেকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে মনে করা যাক, বোঝা যাক। যেমন মনে করা যাক একটি অবকল সমীকরণ এটা দিয়ে দিয়েছে, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বোঝাই যাচ্ছে। তার কারণ হলো এর মধ্যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আছে, আর ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার তার একটা সমাধান হয়েছে, এইটা বলে দিয়েছে, এর সমাধান এটা। দেখা যাক এখন এর সমাধান এটা কি না। এমটা কোনো একটা ধ্রুবক, কি এবার এই ধ্রুবকের ব্যাপারটা আমরা আরও পরে আসছি, আগে দেখা যাক এমটা আপাতত একটা ধ্রুবক। এবার তাহলে
এই 2কে একের সমীকরণ ধরে সমাধান ধরে নিলে একে বসালে কি হবে, আমি তো এর সলিউশন, তাহলে এখানে বসাতেই পারি। বসালে যেটা হচ্ছে দেখা যাচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স এদিকে করলে এম বেরিয়ে যাচ্ছে ডিএক্স, তাহলে এক্স পড়ে থাকছে, তাহলে এম এক্স ইকুয়াল টু এম এক্স চলে আসছে। তার মানে 2 নম্বর সমাধান এককে সিদ্ধ করে, তার মানে মিলে গেল। আবার অন্তর্কলজ মুক্ত স্বাধীন ও অধীন চলের একটি সম্বন্ধকে প্রদত্ত অবকল সমীকরণের সমাধান বলা হবে যদি ওই সমীকরণ থেকে অবকল সমীকরণটি গঠন করা যায়। মানে আমি সলিউশনটা নেব, সলিউশন আমার এটাই হলো ডিফারেন্স অন্য আমরা যে ইকুয়েশন করে এসছি, আমরা সলিউশনটা ওকে স্যাটিসফাই আগেও আমরা দেখেছিলাম করছিল, কিন্তু সলিউশনটা থেকে প্রবলেমটাই যাওয়া সেটাও এখানে দেখবো যে সেটাও এখানে সম্ভব হবে, মানে দুটো জিনিসও স্যাটিসফাই করবে যে সলিউশন হবে। তাহলে y ইজ ইকুয়াল টু এম এক্স ডিওয়াই ডিএক্স এম ডিওয়াই ডিএক্স ওয়াই বাই এক্স। এবার এখানে একটা কাজ করছি আমি কি আমার লক্ষ্যটা কি হচ্ছে, আমি এটা থেকে আমি এইটাকে আনতে চাইছি, কোন সলিউশন y ইজ ইকুয়াল টু এম এক্সটা থেকে। তো আমি যদি এম এক্সটা থেকে ওই ইকুয়েশনটাকে আনতে যাই অবশ্যই আমাকে এমকে এলিমিনেট করতে হবে। আর দ্বিতীয় কথা, যদি আমি বলি যে এমটা আমার এলোই বা কেন, তাহলে আমরা তো জানি যে আমরা যখন ইন্টিগ্রেট করি তখন আমাদের তো কনস্ট্যান্ট আসেই, এবার সেগুলো অ্যাডজাস্টেড হয় বিভিন্ন ফর্মে, সেইটা নিয়ে আবার বিশদ আলোচনা আছে, কিন্তু আপাতত বলে রাখলাম এইভাবে আসে। তাহলে কনস্ট্যান্ট ছিল না, তো কনস্ট্যান্টকে তো এলিমিনেট করতেই হবে, তাহলে এই ফর্মটা এলো। তাহলে দেয়ারফর y ইজ ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ সম্বন্ধটি থেকে অবকল সমীকরণ গঠন করা সম্ভব হয়েছে। তাহলে y ইজ ইকুয়াল টু এম এক্স প্রদত্ত অবকল সমীকরণটির সমাধান। এখানে এম হলো স্বাধীন অনির্দিষ্ট ধ্রুবক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে যা ইচ্ছে ভ্যালু নিতে পারে, কিন্তু এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়েই পরের আলোচনাগুলো। এবার আলোচনাটা শুরু। কোনো অবকল সমীকরণের অসংখ্য সমাধান থাকতে পারে। কোনো অবকল সমীকরণের সাধারণ বা সম্পূর্ণ সমাধান সাধারণত এক বা একাধিক স্বাধীন অনির্দিষ্ট ধ্রুবক এর মাধ্যমে প্রকাশ করা হয়। এরূপ অনির্দিষ্ট ধ্রুবককে সমাকলের অনির্দিষ্ট ধ্রুবক বলা হয়। থাকবে কনস্ট্যান্ট, কেন কিভাবে থাকবে বা দেখা হচ্ছে। সাধারণভাবে একটি প্রদত্ত অবকল সমীকরণের কোনো সমাধানে নিরপেক্ষ স্বেচ্ছ বা অনির্দিষ্ট ধ্রুবকের সংখ্যা ওই সমীকরণের ক্রমের সমান হলে ওইরূপ সমাধানকে ওই সমীকরণের সম্পূর্ণ বা সাধারণ সমাধান বলা হয়। এই সব পয়েন্টগুলো নিয়ে অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে, করব, জাস্ট একবার পড়ে দিচ্ছি এটা। সাধারণ সমাধান জেনারেল সলিউশনে অনির্দিষ্ট ধ্রুবকের বিশেষ মান ধরে যে সমাধান পাওয়া যায় তাকে প্রদত্ত অবকল সমীকরণের বিশেষ সমাধান পার্টিকুলার সলিউশন বলা হয়। এবার আমরা দেখি প্রবলেম, যেই অঙ্কটা নিয়ে আমরা করছি। তাহলে y ইজ ইকুয়াল টু এম এক্স, এটা তো আমরা সলিউশন পেয়েছি। সমাধানের ক্ষেত্রে এম এর সব বাস্তব মানের জন্য এম এর ভ্যালু বিভিন্ন বসিয়ে যাচ্ছি। আমরা তো কি ধরেছি, আমরা এমটাকে একটা যে কোনো কনস্ট্যান্ট ধরে নিয়েছি। এক অবকল সমীকরণটি সিদ্ধ হয়, কারণ এমের উপর ডিপেন্ডই করে না, আমরা এটা দেখিয়েছিলাম। তাহলে এটা 2x হতে এম এর ভ্যালু 2 হতে পারে, -3/4√5 যা ইচ্ছে হতে পারে, সব কটাই একের সমাধান, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আমরা প্রথমে লিখেছি এরা সবাই তার সমাধান। তাহলে y ইজ ইকুয়াল টু এম এক্স হলো সাধারণ সমাধান, এটা জেনারেল সলিউশন বলা হয় এটাকে। আর বিভিন্ন মান বসিয়ে দিচ্ছি, তার মানে এক একটা পার্টিকুলার কেসকে বোঝাচ্ছি, তাহলে সেই সমীকরণের সমাধানগুলোকে বলা হয় পার্টিকুলার সলিউশন। এবার এখানে একটা কথা বলে রাখি, জাস্ট আরেকটা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই কথাগুলোই বলেছি। এবার আমার এটা কি, আমার অর্ডারটা কত ছিল, ইকুয়েশনটা dydx একবার এসেছিল, তার মানে অর্ডার 1। তাহলে দেখা যাক আমরা এই সলিউশনেও কিন্তু একখানাই কনস্ট্যান্ট এসছে, এটাও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার গুরুত্ব একটু পরে বোঝা যাবে। এই দুটো প্রবলেম করলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, দেখা যাক। তাহলে দেখাও যে x ইকুয়াল টু
এ কস ওমেগা টি প্লাস আলফা দ্বারা এই সমীকরণ একটা দিয়ে দিয়েছে। এই সমীকরণটা খুব গুরুত্বপূর্ণ, এটাই আমরা ফিরবো সিম্পল হারমোনিক মোশন যখন পড়বো, এটাই করতে হবে আমাদের, সেখানেও এটা করতে হবে, তাই জন্য এখানে এটা দিয়েই দেখাচ্ছি। বিভিন্ন অঙ্কের টেক্সটে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই ধরনের জায়গাগুলোতে সিম্পল হারমোনিক মোশনেরই উদাহরণ নিয়ে তারই কেসগুলো করা হয়, কারণ তার থেকে বেস্ট এক্সাম্পল আর নেই। আর আরেকটু সেকেন্ড অর্ডারগুলোর আরও অন্যরকম অ্যানালিসিসের জন্য এর সাথে ইলেকট্রিক্যাল অ্যানালগস নেওয়া, সেটা আমরা ক্লাস 12-এ করবো। মানে অঙ্কের টেক্সটগুলো সেটাই করায়, কারণ তার থেকে বেস্ট এক্সাম্পল ফিজিক্যাল এক্সাম্পল নেই, বা আছে এই লেভেলে নয়। তো এইখানে এই সমীকরণটাকে সিদ্ধ করে কিনা দেখা যাক। তাহলে কি করলাম, এইটাকে নিলাম, এটাকে নিয়ে এবার আমি দেখি আসে কিনা। এটাকে দিয়ে দুটো জিনিস হয়, আমি আগে এটাকে এখানে বসিয়ে দেখতে পারি, বা আমি এটা থেকে এটাকে তৈরি করতে পারি, যে কোনো একটা, যেভাবেই করি না কেন, যেভাবেই বলবো। তাহলে ডিএক্স ডিটি ভ্যালু পেলাম, ডি টু এক্স ডিটি এই ফর্ম আমরা আরেকবার করেছিলাম সার্কুলার মোশনে। তাহলে এখান থেকে এই গোটা জিনিসটা যাকে এক্স লিখতে পারি, ম্যাথামেটিক্যাল ব্যাপার, খুব ইজি। তাহলে এটা এদিকে নিয়ে এলে তাহলে এই অবকল সমীকরণটি দ্বারা সিদ্ধ হয়, মানে আমি তো গঠন করতে পারলাম। এবার হলো একটা খুব ভালো প্রবলেম, এখানে আমাদের অনেক কোনো জায়গা এই আগের থিওরির পার্টটা সলভ হয়ে যাবে। একটি অবকল সমীকরণের ক্রম নির্ণয় করো যার সমাধান, এই একটা সমাধান দিয়ে দিয়েছে, যেখানে C1, C2, C3, C4 এবং C5 অনির্দিষ্ট ধ্রুবক। এই অবকল সমীকরণটি গঠন করো। তাহলে দুটো জিনিস বার করতে হবে, ক্রম বার করতে হবে আর সমীকরণটাকে গঠন করতে হবে। তাহলে ওয়াই এইটা লিখলাম, আমরা জানি এই আগে এটাই লিখেছিলাম, যদি কোনো অবকল সমীকরণের সমাধানে অবস্থিত স্বেচ্ছাধীন ধ্রুবকের সংখ্যা ওই অবকল সমীকরণের ক্রমের সমান হয়, তবে ওই সমাধানকে বলা হয় সমীকরণের সাধারণ বা সম্পূর্ণ সমাধান, জেনারেল বা কমপ্লিট সলিউশন। তাহলে এখান থেকে যদি বলা যায় তাহলে কটা কনস্ট্যান্ট, 5খানা। তাহলে কি 5খানা 5 হবে আমাদের অর্ডার? না, এটা দেখতে হবে ভালো করে যে আমি কি কনস্ট্যান্টগুলোকে রিডিউস করতে পারছি। মিনিমাম নাম্বার অফ কনস্ট্যান্টস লাগবে আমার। এই সমস্যাতে স্পষ্টতই স্বেচ্ছাধীন ধ্রুবকের সংখ্যা কমানো যেতে পারে, যেমন এই C1 প্লাস C2-র জায়গায় একটা কনস্ট্যান্ট লিখতে পারি, দুটোই তো কনস্ট্যান্টই, আর যেমন ইচ্ছে নেওয়া যায়। সরি, এবার আবার এইখানে যদি এটাকে ভাঙি, e টু দি পাওয়ার অফ এক্স ইন্টু e টু দি পাওয়ার অফ c টু দি পাওয়ার অফ 5, e টু দি পাওয়ার অফ C5টা একটা টার্ম, একটা ভ্যালু, সার্টেন ভ্যালু, তার সাথে C4 মাল্টিপ্লাই করলে একটা পার্টিকুলার ভ্যালু b। তাহলে আমি যদি কনস্ট্যান্টগুলোকে কমাই তাহলে আমার এই রকম ফর্মে আসে। তাহলে স্বেচ্ছাধীন ধ্রুবকের সংখ্যা 3, এর থেকে আর কমানো যাচ্ছে না, অতএব অবকল সমীকরণের ক্রম 3। এই এবার কারোর মনে হতে পারে যে এইটাকে যদি এক্সপ্যান্ড করতাম তাহলে কি হতো। তো এখানে যেহেতু ইন্টারাকশনের অবকাশ নেই এই মেথড পড়ানোতে, তাই জন্য অ্যাজিউম করলাম যে যদি কেউ মনে করে এটাকে এক্সপ্যান্ড করলে কি চেঞ্জ হতো, তাই জন্য এক্সপ্যান্ড করেও দেখিয়ে দিলাম যে যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে কি আমার কনস্ট্যান্টের সংখ্যা পাল্টায়। এটা তো cos C প্লাস ডি বা cos A প্লাস বি যাই বলি না কেন, কম্পাউন্ড অ্যাঙ্গেলে ভাঙলাম, ভেঙে এই A cos C3 গোটাটাই তো একটা কনস্ট্যান্ট, আবার A sin C3 এটা একটা কনস্ট্যান্ট, আর এই যেমন আছে। তাহলে এখানেও আমার 3টে কনস্ট্যান্ট। এইভাবেও এই সমীকরণের স্বাধীন নিরপেক্ষ ধ্রুবক 3, অতএব ক্রম 3। এবার এতগুলো যে আমরা কথা বললাম ক্রমটা 3, সত্যিই কি 3 আসছে? তাহলে যদি আমরা এখান থেকে সমীকরণ বানাই তাহলে কি 3 পাবো? দেখা যাক। তাহলে আমরা এর জেনারেল সলিউশনটাকে নিয়ে নিলাম। আমাদের লক্ষ্য হবে এই কনস্ট্যান্টগুলো কেন এসছে, ইন্টিগ্রেট করার জন্য এসছে বিভিন্ন ফর্মে এরা। তাহলে এই কনস্ট্যান্টগুলোকে আমরা এলিমিনেট করতে হবে, এটা হলো আমাদের লক্ষ্য। তাহলে একবার ডেরিভেটিভ করলাম, একটা কনস্ট্যান্ট গেল, মানে যাবে আর কি মেথডে। আরেকবার করলাম, এবার করার পরে এবার এইখানে এইটাকে একটু চেঞ্জ করে লিখছি।
এ কস এক্স প্লাস সি থ্রি, তো এটাকে ওয়াই প্লাস বি টু দি পাওয়ার অফ এক্স, তো মাইনাস সাইন আছে, করলাম, করে এটা দাঁড়ালো। কিন্তু আমি এইভাবে সব কটা কনস্ট্যান্টকে তাড়াতে পারিনি, এখনও একটা পড়ে আছে। উভয় পক্ষকে অন্তর্কলজ করে পাই থার্ড, আবার একবার ডেরিভেটিভ করলাম এই ফর্মে, এখনও এটা রয়ে গেছে। তাহলে 1 থেকে এর মানটা বার করে 2-এ বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি যদি ওই পলিনোমিয়ালের মতন সাজাই, তাহলে এরকম ফর্ম হচ্ছে, এখানে কিন্তু একটাও কনস্ট্যান্ট নেই। তাহলে একে আমার আনতে গেলে 3 বার সলিউশনে, মানে এটাকে 3 বার করতে হলো, অবশ্যই করতে হলো, তাই 3টে কনস্ট্যান্ট যেভাবেই বলি না কেন। তাহলে কথাটা মিলল। তাহলে এর ক্রম কত, হাইয়েস্ট ডেরিভেটিভের অর্ডার কত, 3। তাহলে আমরা সেটাই বলেছিলাম 3। এটাই প্রয়োজনীয় অবকল সমীকরণ এবং এর ক্রম 3। ক্রম নিয়েই তো কথা হচ্ছে, ডিগ্রি নিয়ে কথা তো হয়নি, ডিগ্রি হলো 1। তাহলে এরপর জানি ব্যাপারটা একটু আউট অফ ট্র্যাক লাগছে, কিন্তু এটা কাজে লাগবে আমাদের। আর এরপরে যেটা হবে সেটা হলো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার সলিউশনটা একটু শিখতে হবে। সেটা শেখার পরে আমরা আবার, মানে সিম্পল হারমোনিক মোশনটা তখন খুব ইজি হয়ে যাবে।